বিবিসির অ্যানালাইসিস বলছে যে জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে জিতেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আসলে জিতলেন কে? যেই কারণে এই ট্যারিফটি আরোপ করতে চেয়েছিলেন তিনি বেশ কিছু যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিগুলো কি পূরণ হয়েছে? তো কানাডার উপরে এই ধরনের কথা বলার মানে তাদের ড্রাগের অভিযোগ দিয়ে যে তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ড্রাগ, তো একেবারে সব 100% বন্ধ করা কখনোই সম্ভব না। কিন্তু বাণিজ্য ঘাটতি কমাতে গেলেও যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে, এটাও সত্য। এই ট্যারিফ দিয়ে তিনি পুরো বিশ্বকে কতটা অস্থিতিশীল করতে পারছেন, কতটা ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার যে দাবি দাওয়াগুলো, তার যে চাওয়াগুলো সেগুলো বানিয়ে নিতে পারছেন। কানাডার যে ওয়ার্ল্ড ট্রেডের 2/3 আমেরিকার সাথে। সুতরাং কানাডা ইজ ভেরি ইন সিরিয়াস পজিশন। ওটা যদি আমেরিকার সাথে যুক্ত হয়, আমি বলবো যে একটা স্টেট কেন 6টা স্টেটের মর্যাদা দিয়ে যদি তারা আসতে রাজি হয়, আমরা নিয়ে নেই না কেন। বিবিসির অ্যানালাইসিস বলছে যে জাস্টিন ট্রুডো এবং ডোনাল্ড ট্রাম্প দুজনে জিতেছেন, কিন্তু আপনার কাছে জানতে চাই আসলে জিতলেন কে? অর্থাৎ ট্রাম্প যেই কারণে এই ট্যারিফটি আরোপ করতে চেয়েছিলেন তিনি বেশ কিছু যুক্তি দিয়েছিলেন, সেই যুক্তিগুলো কি পূরণ হয়েছে? আংশিকভাবে, কিন্তু এর আগে থেকে কানাডা এবং মেক্সিকো দুই পক্ষই বলছিল যে যুক্তরাষ্ট্রের যে কনসার্ন গুলো সেটা তারা মিট করার জন্য যথেষ্ট পদক্ষেপ আগে নিয়েছেন, আরো নেবেন। তো কানাডা তো মানে বিপুল পরিমাণে নিয়েছেন, এবং একটা হিসাব আমি দেখলাম কয়তো 3,000 পাউন্ড ও সামথিং ড্রাগ ধরা পড়েছে মোট গত বছর বা তার আগের বছর। তার ভিতরে 10-12-15 পাউন্ড হচ্ছে কানাডা থেকে, বাকি সব থেকে মেক্সিকো থেকে এসছে। তো কানাডার উপরে এই ধরনের কথা বলার মানে তাদের ড্রাগের অভিযোগ দিয়ে যে তাদের দেশ থেকে প্রচুর পরিমাণে ড্রাগ, তো একেবারে সব 100% বন্ধ করা কখনোই সম্ভব না। কানাডা থেকে যে পরিমাণ এসছে সেই পরিমাণের নিচে কখনো করা সম্ভব হবে কিনা যথেষ্ট ব্যবস্থা নেওয়া সত্ত্বে এটি একটি কথা। আরেকটা হচ্ছে যে এটা মাত্র 1 মাসের জন্য তিনি স্থগিত করেছেন। তিনি এই ঘোষণা দেওয়ার সাথে সাথে রাষ্ট্রের স্টক মার্কেটে প্রতিক্রিয়া পড়েছে। স্টক মার্কেটের শেয়ারের কিছুটা ধস নেমেছিল, বিপুল পরিমাণে না হলেও, এবং ফলে সেটা আরেকটা কনসার্ন। এবং ব্যবসায়ীরা, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, ধনী লোকরা নিশ্চয়ই প্রাইভেটলি তাকে বলছিলেন, হয়তো অ্যাডভাইস করেছেন। তিনি কারো পরামর্শ সাধারণত শোনেন না, কিন্তু ধনিক শ্রেণীর তো তিনি বেশ সমর্থন চান এবং তারাও তাকে সমর্থন করে এবং তাদের বক্তব্যকে তিনি মোটামুটি গুরুত্ব দেন। তবে উনি স্থায়ীভাবে এই 25% বন্ধ করে দেবেন, 1 মাস পরে আবার 25% না হলে 20% করবেন না, উনি একদম কমিয়ে ফেলবেন, 15% করবেন না, 10% করবেন না, এটা বলা মুশকিল। করবেন তিনি, তবে হয়তো পার্সেন্টেজটা কমাবেন ওদের ওই সমস্ত স্টেপস নেওয়ার কারণে। কিন্তু তাছাড়া উনি যে কথাগুলো বলছেন সেটা আমরা খেয়াল করা উচিত। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে আমাদের অন্য দেশগুলো থেকে কিছু আনার দরকার নেই, আমরা স্বয়ংসম্পূর্ণ। কানাডা থেকে আমরা এটা সেটা কেন আনবো, মেক্সিকো থেকে কেন আনবো, ওদের থেকে গাড়ি আনার দরকার নাই, ওদের অন্যান্য জিনিস নাম ধরে ধরে তিনি উল্লেখ করছেন, ওগুলো দরকার নেই, আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ হতে পারি। স্বয়ংসম্পূর্ণ যুক্তরাষ্ট্র হতে পারে না এটা নিশ্চিন্তে কেউ বিশ্বাস করবে, নিশ্চয়ই হতে পারে উদ্যোগ নিলে, কিন্তু সেটা সেই ধরনের স্বয়ংসম্পূর্ণ পৃথিবীর কোন রাষ্ট্র কোন যুগে স্বয়ংসম্পূর্ণ ছিল না। কিন্তু তারপর অনেকাংশে এখন যত পরিমাণ ইম্পোর্ট করে, তারা ইম্পোর্ট তার থেকে অনেক ড্রাস্টিক্যালি কমাতে পারে, কিন্তু সেটার জন্য 15, 20, 25 বছর, 30 বছর সময় লাগবে। 2 নম্বর হচ্ছে যুক্তরাষ্ট্রে ধরা যাক একবারে সবচেয়ে সস্তার যে ছাতা ইয়ে থেকে আসে, চায়না থেকে আসে, সেটা অর্ডিনারি দোকানে ডিসকাউন্ট স্টোরে $1 আগে পাওয়া যেত। তার মানে যে ম্যানুফ্যাকচারার সে হয়তো 25 বা 50 সেন্টে সেটা দিচ্ছে, মানে এক্সপোর্টারকে দিচ্ছে। যুক্তরাষ্ট্র কোনোদিন সেই দামে, তার তো যুক্তরাষ্ট্রের ন্যূনতম সেটার দাম পড়বে $5 পড়বে। ফলে স্বয়ংসম্পূর্ণ হতে পারবে, কিন্তু এখানে উৎপাদিত মূল্যের দ্রব্যের মূল্য অনেক বেশি হবে, এটা একটা দিক। আরেকটা হচ্ছে তিনি তো ইউরোপিয়ান ইউনিয়নের বিরুদ্ধে আগামী সপ্তাহে সম্ভবত ব্যবস্থা নেবেন বলছেন। আর চীনের 10% তিনি সম্ভবত সেটা থেকে সরে নাও আসতে পারেন, সেখানেও একটা পজ দিতে পারেন। যুক্তরাষ্ট্র মানে
ইম্পোর্ট কথার আরেকটা দিক আছে, উল্টো দিকটা আমরা বিবেচনা করি। যুক্তরাষ্ট্র টোটাল কত এক্সপোর্ট করে, এক্সপোর্ট এই সমস্ত চীনে তো যুক্তরাষ্ট্র থেকে হিউজ এক্সপোর্ট হয়, ইম্পোর্টের তুলনায় অনেক কম। ডেফিসিট আছে, কানাডার সাথে ডেফিসিট আছে, মেক্সিকোর সাথে ডেফিসিট আছে, এটা সত্য কথা। সেইটা ডেফিসিটটা কমানোর, বাণিজ্য ঘাটতি কমানোর উনি চেষ্টা করতে পারেন, সেটা ঠিক আছে। কিন্তু বাণিজ্য ঘাটতি কমাতে গেলেও যুক্তরাষ্ট্রের দ্রব্যমূল্য অনেক বেড়ে যাবে, কয়েক গুণ বেড়ে যাবে, এটাও সত্য। যাই হোক, তিনি চেষ্টা করুন একেবারে তার আমি অন্তত মানে এইটাকে নিন্দা করব না। আমি মনে করব যে তিনি বেশি হইচই করছেন, বেশি মানে হয়তো অত্যধিক মানে ট্যারিফ আরোপ করছেন, কিন্তু কিছু ট্যারিফ আরোপ করা সম্ভবত যুক্তিসঙ্গত হতে পারে। আর সবকিছু বিবেচনা করে তিনি যদি ব্যবস্থা নেন এবং যেখানে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে প্রচন্ড চাপ পড়বে না, সেরকম ব্যবস্থা তিনি নিতে পারলে সেটা নিশ্চয়ই প্রশংসনীয় হবে। আমরা অনেকেই সেটাকে সমর্থন করি। অর্থাৎ একটি শক্তিশালী অর্থনীতির কথা তিনি বলছিলেন, সেই শক্তিশালী অর্থনীতির জন্য যেসব পদক্ষেপগুলো বিবেচনাপ্রসূত হওয়া উচিত সেগুলো তিনি নিতে পারবেন। কিন্তু চীনের বিষয়টি আপনি একটু বলছিলেন যে চীনের সাথে তিনি আগামী 24 ঘন্টায় হয়তো আলোচনা চায়নার সাথে তিনি করবেন। আপনি কি আশঙ্কা করছেন যে মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে তিনি যেমন পিছুটান দিয়েছেন, চায়নার ক্ষেত্রেও কি তেমনটি, অর্থাৎ বাড়তি যে 10% বাড়ানোর কথা তিনি বলছিলেন আগে থেকে, সেটি হবে না বলে মনে হচ্ছে আপনার কাছে? না, আমি হবে না বলছি না, উনি সেখানেও পজ নিতে পারেন সংক্ষিপ্ত। চীনের ক্ষেত্রে সম্ভবত তিনি আরোপ করবেন চীনকে। এখন শুনুন, গত 2-3 বছর ভিতরে যত স্টাডি হয়েছে বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কের, চীনকে পিছনে রাখা হচ্ছে যুক্তরাষ্ট্র অর্থনীতি। চীন একটা দরিদ্র দেশ ছিল, তার মধ্যম আয়ের দেশ ছিল, সহসা এটা উল্লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সাথে পাল্লা দিয়ে চলেছে, কেবল অর্থনীতিতে না, মানে ডিফেন্স এবং ইত্যাদি সর্বক্ষেত্রে, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে যে ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রোগ্রাম তৈরি করেছে, ওরা কয়েক মিলিয়ন ডলার খরচা করে সেরকম করেছে। ফলে এরা আশা করেছিল বাইডেন আমলে এবং তার আগের আমলে, ট্রাম্পের আমলে, যে তারা যদি এই ধরনের নিষেধাজ্ঞা দেয়, সফিস্টিকেট জিনিসপত্র ওদেরকে সাপ্লাই করা হবে না, বন্ধ করা হবে, নিরোধ করা হবে, তাহলে ওরা অনেক পিছনে থাকবে। দেখা যাচ্ছে যে না, তারা মানে এগুতে পারে, তাদের সেই ক্যাপাবিলিটি হয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রচন্ড চেষ্টা হবে এবং এই চেষ্টা তিনি অব্যাহত রাখবেন। তিনি না হলে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট হলো তাই করতেন। আমার ধারণা সেটা হচ্ছে চায়নাকে অন্তত পক্ষে এক জেনারেশন, মানে টেকনোলজিক্যাল হিসাবে এক জেনারেশন 5-7-10 বছরের পেছনে রাখা সর্বক্ষেত্রে তাদের। একটা হচ্ছে 2 নম্বর ইকোনমি থেকে সে যেন আবার যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে না যায়। ডিফেন্সের ক্ষেত্রে সে যেন যুক্তরাষ্ট্র অনেক পেছনে থাকে। এই টেকনোলজির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের জন্য অন্তত এক জেনারেশন পেছনে থাকে। এইটি তাদের লক্ষ্য, এটা তার থেকে তারা ফিরে আসবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে পজ হতে পারে, কিন্তু সম্ভবত ট্যাক্স তিনি আরোপ করার দিকেই যাবেন বলে মনে হয়। যখনই আলোচনা হচ্ছে ট্যারিফ নিয়ে, তখন আসলে ট্যারিফটাকে অনেক সময় অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে, যেটি আমরা কলম্বিয়ার ক্ষেত্রে দেখেছি। কলম্বিয়া যখন অভিবাসী নিতে রাজি হচ্ছিল না, তখন কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ট্যারিফের হুমকি দিয়েছিলেন, তখন কিন্তু তারা সমঝোতা করেছে। আমরা দেখতে পাচ্ছি মেক্সিকো এবং কানাডার ক্ষেত্রে একটা আপোষ হয়েছে, এবং তিনি এটিও বলছিলেন যে ব্রিক্স জোটভুক্ত দেশগুলোর ক্ষেত্রে 100% ট্যারিফ আরোপ হতে পারে। তিনি ইউরোপীয় ইউনিয়নের কথা সৈয়দ মাহমুদুল্লাহ ভাই বলছিলেন যে সেখানেও আগামী কিছুদিনের মধ্যে ট্যারিফ আরোপ করার একটি বিষয় থাকতে পারে। অর্থাৎ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছিলেন যে তিনি একটা শক্ত অর্থনীতির উপর দেশকে দাঁড় করাতে চান, এবং সেটি তার নির্বাচনী এজেন্ডাতে ছিল। এখন এসে এই ট্যারিফ দিয়ে তিনি পুরো বিশ্বকে কতটা অস্থিতিশীল করতে পারছেন, কতটা ট্যারিফকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তার যে দাবি দাওয়াগুলো, তার যে চাওয়াগুলো, সেগুলো বানিয়ে নিতে পারছেন। অর্থাৎ ট্যারিফটাকে তিনি কতটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবেন? না, আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ মোহাম্মদুল্লাহ ভাই, ডিটেইল বলেছেন আপনি। আসলে তো আপনি কোনো দেশেই আপনার স্বয়ং সম্পূর্ণ না, সবকিছুতেই আমাদের নির্ভরশীলতা আছে বিভিন্ন জায়গায়। আপনি চিন্তা করেন যে আমেরিকার ট্যারিফ, আমরা যে ট্যারিফ পাই, ট্যারিফে মাত্র 2% অফ আওয়ার ন্যাশনাল জিডিপির অংশ। এবং আপনি যদি চিন্তা করেন 1929 সালের আগে কিন্তু কোনো ট্যারিফ ছিল না, মানে বিদেশি আমদানির উপর শুল্ক ছিল না।
তো তখন যে ওয়ারের সময় যখন আপনার কলাপস করলো, স্টক মার্কেট কলাপস করলো 1929-এ, কলাপস করার পর থেকেই এই ট্যারিফটা শুরু হয়। এই ট্যারিফের কতগুলো তো লক্ষ্য আছে, যে এটা জাতীয় নিরাপত্তার একটা ব্যাপার আছে, আর অন্যের উপরে নির্ভরশীলতা কমানোর ব্যাপার আছে, তারপরে নিজেদের লোকাল চাকরিটা রক্ষার ব্যাপার আছে, অনেকগুলো ব্যাপার আছে, নিজেদের ইন্ডাস্ট্রি রক্ষার ব্যাপার আছে। কিন্তু এগুলা করতে গিয়ে আবার সমস্যা আছে। যেমন আপনাকে বলি যে এগ্রিকালচারের উপরে ট্যারিফ দিয়েছিল চায়নার উপরে। ট্যারিফ দেওয়াতে হয়েছে কি, চায়না প্রায় $300 বিলিয়ন মতো, 300 বিলিয়ন না, মানে কয়েকশো বিলিয়ন ডলারের মতো কি করেছে, ওই নেওয়া, সয়াবিন নেওয়া বন্ধ করেছে। এতে করে কি হলো, এখানে এমপ্লয়মেন্ট, চাকরি রাখার পরিবর্তে চাকরি কমে গেছে। কারণ আপনার এক্সপোর্ট যদি না হয় তা আপনি জিনিসগুলো দিয়ে কি করবেন, সুতরাং প্রোডাকশন কমে গেছে, লেবার কমে গেছে। এটা দুইটা সাইড আছে, সেজন্য ইন্টারনির্ভরশীলতা আছে। বিশেষ করে আমরা যেটা মেক্সিকো আর কানাডার কথা বলতেছি, প্রায় $1 ট্রিলিয়ন ট্রেড এই দুইটা দেশের মধ্যে। আমরা প্রায় এক্সপোর্ট করি, আমরা ইম্পোর্ট করি প্রায় $975 বিলিয়ন মতো এই দুই দেশ থেকে, আর আমরা এক্সপোর্ট করি $790 বিলিয়ন মতো। এর মধ্যে আমাদের $185 বিলিয়ন আমাদের ডেফিসিট আছে। আপনি চিন্তা করে দেখেন, কানাডার যে ট্রেড, ওয়ার্ল্ড ট্রেডে 2/3 আমেরিকার সাথে। সুতরাং কানাডা ইজ ভেরি ইন সিরিয়াস পজিশন ইন টার্মস অফ ট্রেড, পার্টিকুলারলি তারা অয়েল এক্সপোর্ট করে, এই করে সেই করে। আর আমরা যদি অয়েলটা যদি তাদের কাছে নেই আনি, ওটা সাপ্লাই হতে হতে সময় লাগবে। এই উইন্টারে কি হবে, জিনিসের দাম অনেক বেড়ে যাবে। সুতরাং এটা হ্যাঁ, আমাদের দেশের স্বাস্থ্য মানে থাকা ভালো, এট দি সেম টাইম একটা সমঝোতা আসা উচিত। কারণ একা তো আপনি থাকবেন না, আপনার বন্ধু দেশের দরকার। ওয়ার্ল্ড পলিটিক্সে আপনার বন্ধু দেশের দরকার আছে, সেই হিসাবে আপনাকে চিন্তা করতে হবে। আর এটা কিন্তু শুধু এইটার উপরে নির্ভর না, এটার উপরে পলিটিক্সও আছে। পলিটিক্সটা হলো এই, আপনি মনরো ডক্টরিনের কথা চিন্তা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিলিভ ইন দ্যাট। মনরো ডক্টরিনটা হলো, নর্থ আমেরিকা আমাদের, এখানে তোমরা ব্রিটিশ উপনিবেশ থেকে, এখন তো ব্রিটিশ উপনিবেশ নাই, এখন হলো ইউরোপিয়ান থেকে আদা করে আসা, তোমরা এখানে আসতে পারবে না। একদিকে প্রশান্ত মহাসাগর, আর একদিকে আটলান্টিক মহাসাগর, আমরা সেফ জোনে আছি। হ্যাঁ, সুতরাং আমরা এখানে আমরা থাকবো। সেই জন্য কানাডার উপরে একটা প্রেশার আছে। হ্যাঁ, এই প্রেশারে আপনি তো দেখছেন যে এটা আমার একটু ইনসাল্টিং হয়। তোমরা এটা করো, তোমাদের অয়েলের আমাদের দরকার নেই, প্রচুর অয়েল আছে। তোমাদের লাম্বার আমাদের দরকার নেই, আমরা কি ভাবে করবো তা জানি না, আমাদের এত লাম্বার, রাইট? তোমাদের আমাদের দরকার নেই, তোমরা আমাদের সাথে চলে আসো, কম ট্যাক্স দিবা, তোমাদের সিকিউরিটি দিবা, তোমাদের 51 স্টেট হিসাবে চলে আসো। এর আগে তো উনি বলেছেন। এই যে একটা ব্যাপার, এটা মোটামুটি কানাডিয়ানরা তো পছন্দ করছে না। এখন আমরা যদি বন্ধুত্ব চাই, আমাদের সিকিউরিটির জন্য কানাডা দরকার। হ্যাঁ, এমন কিছু লোকজন আছে বলে কতদিন লাগবে কানাডা দখল করে নিতে, এগুলা খুব ভালো কথা না আর কি। হ্যাঁ, রেডিক্যাল কথাবার্তা। তো এই জন্য ওয়ার্ল্ডে আপনি যদি ইউরোপিয়ান ইউনিয়নকেও যদি আপনি অ্যাংরি করেন, তার হলো আমাদের নেটো অ্যালাই, রাইট? এই সবাইকে যদি আপনি খোঁচাইতে যান, তাহলে আপনি একা কি করবেন? ওনার যে স্টাইলটা হলো প্রভোকেটিভ। ওনার স্টাইলটা হলো একটু বোলিং। আপনি 25% চাইলাম, তোমরা কি কনসিডার নিয়ে আসবে, আসো। যার জন্য মেক্সিকো 10,000 সোলজার ওখানে দিবে, নিয়ে আসবে। তার কাছে যে মোহাম্মদুল্লাহ ভাই বললেন 22,900 পাউন্ড ফেন্টানল মেক্সিকান বর্ডার থেকে, আর আপনার 43 পাউন্ড অনলি কানাডা থেকে। সুতরাং এটা একটা বিগ ডিল না। ওখান থেকে প্রায় 2 মিলিয়ন লোক আসে, বুঝছেন, গত 5 বছরে মেক্সিকো বর্ডার। আর কানাডা থেকে আসলে মাত্র 350,000-এর মতো। সুতরাং কানাডাকে অন্য কারণে করতেছে আর কি। হ্যাঁ, সো হিউজ কান্ট্রি, হিউজ রিসোর্সেস। ওটা যদি আমেরিকার সাথে যুক্ত হয়, আমি বলবো যে একটা স্টেট কেন, 6টা স্টেটের মর্যাদা দিয়ে যদি তারা আসতে রাজি হয়, আমরা নিয়ে নেই না কেন? মানে কিন্তু জোর করে একটা স্বাধীন দেশ, রাইট, তাকে তো এইভাবে করা যাবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।